নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুরু করছি নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস যৌবন নিকুঞ্জে। আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব। সূর্যদেব সৌরমণ্ডলের মাঝখানে তাকিয়া হেলান দিয়ে বসে আছেন। পৃথিবীর মতো একদল গ্রহ মোসাহেবি করে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আবার এই গ্রহগুলির তাবেদারি করে উপগ্রহের দল তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। 24 ঘন্টায় পৃথিবী একটি করে পাক ঘুরে যাচ্ছে। দিন হচ্ছে, রাত্রি আসছে, পালা করে ঋতু পরিবর্তন হচ্ছে। সৃষ্টির আদিমতম মুহূর্ত থেকে এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। একটি দিন, একটি মুহূর্তের জন্য সূর্যদেব নড়ে বসেননি। পৃথিবীর চলা থেমে যায়নি। দিনরাত্রির লুকোচুরি বন্ধ হয়নি একটিবারও। পৃথিবীটা গোল, কিন্তু উপর নিচে খানিকটা চ্যাপ্টা। তাছাড়া সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে, সে পৃথিবী ঠিক সোজা হয়ে ঘুরছে না। একটু হেলে, একটু বেঁকে, একটু কাত হয়ে সে ঘুরছে। তাছাড়া যে পথে পৃথিবী ঘুরছে সে ঠিক সোজা নয়, গোলও নয়। তাই বুঝি এই পৃথিবীতে যেসব মানুষের বাস, তাদের সবার জীবনও ঠিক সোজা হয়ে চলছে না। অনেকেই একটু হেলে, একটু বেঁকে, একটু কাত হয়ে জীবনের আঁকা বাঁকা পথে কখনো এগিয়ে চলছে, কখনো থমকে দাঁড়াচ্ছে। আমরা সবাই জানি সংসারে সবার জীবন ঠিক একই নিয়মে এগিয়ে চলে না। আশপাশে তাকালে ব্যতিক্রমের অভাব নেই, কিন্তু তবুও আমরা সে ব্যতিক্রমকে স্বীকৃতি দিতে ভয় পাই, কুণ্ঠা বোধ করি। পৃথিবী সুন্দর, কিন্তু পৃথিবীর সব জায়গা সুন্দর নয়। মানুষ সুন্দর, কিন্তু মানুষের সব কিছু সুন্দর নয়। সমাজ ভালো, কিন্তু তারও সব কিছু ভালো নয়। সমাজের সব অংশে সবার মধ্যে আলো আর আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ে না। অনেক অংশে জমাট বাঁধা অন্ধকার যুগ যুগ ধরে সঞ্চিত হয়ে আছে। আমরা সবাই এসব জানি। জানি আমাদের এই সমাজে বেশ্যা আছে, মাতাল আছে, দুশ্চরিত্র আছে, লম্পট বদমায়েশ আছে, আছে চোর জোচ্চোর ও কালোবাজারি। সাধু সন্ন্যাসী ও সাধারণ মানুষের মধ্যে মিশে আছে খুনি। জেলখানায় লক্ষ লক্ষ কয়েদি থাকে, কিন্তু তবুও আমরা স্বীকার করি না যে তারাও আমাদেরই সমাজের মানুষ। একদিন এরাও মাতৃগর্ভ ধন্য করে জন্ম নিয়েছিল। সমস্ত শিশুর মতো এরাও নিষ্পাপ ছিল, কিন্তু উত্তরকালে কোথাও পিছলে গিয়ে অন্ধকারের মধ্যে পথ হারিয়েছে। এমন অন্ধকারের মধ্যে পথ হারাবার সম্ভাবনা সবার জীবনেই ছিল ও আছে। যারা পথ হারিয়ে ফেলে, পিছলে পড়ে, তারাও মানুষ। তাদের জীবনেও হাসি কান্নার দোলা দেয়, প্রেম ভালোবাসার জোয়ার আসে, স্নেহ মমতা জড়িয়ে থাকে। খামখেয়ালি বিধাতার খেয়ালে আমার জীবনটাও ঠিক সোজা পথে চলেনি। এঁকে বেঁকে, হেলে দুলে, চড়াই উতরাই পেরিয়ে কখনো অন্ধকার গলির মধ্যে গিয়ে পড়েছি, কখনো প্রকাশ্য দিবালোকে প্রশস্ত রাজপথে হাজির হয়েছি। কখনো জোয়ার এসে ছুঁড়ে ফেলেছে এক অজানা অচেনা মহলে, আবার কখনো ভাটার টানে নিয়ে গেছে পুরনো পরিচিতের ভিড়ে। সাংবাদিকের এই তো জীবন। প্রথম প্রথম জীবনের হাটে এই বিচিত্র মেলা দেখে চমকে যেতাম, বিস্মিতও হতাম। মানুষের পরিচিত রূপের বাইরে কোনো কিছু দেখলে মনের সূক্ষ্ম পর্দায় একটা বেশ তীব্র আঘাত লাগত। কিন্তু পরে আর এসব অনুভূতি আমাকে বিব্রত করত না। মানুষকে মানুষ বলেই মেনে নিতাম। তার জীবনের বিচিত্রতার বিরুদ্ধে বিদ্রোহ করতাম না, অপাংক্তেয় করে দূরেও সরিয়ে রাখিনি। এদের হিতোপদেশও দিইনি, ঘৃণাও করিনি। কখনো দূর থেকে এদের শোভাযাত্রা দেখেছি,
তৃপ্তি পেয়েছি কি অতৃপ্তি পেয়েছি তা জানি না, ঘৃণা হয়েছে না ভালো লেগেছে তাও বুঝতে পারি না। শুধু জানি স্মৃতি আর অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে মনে মনে অনেকটা পূর্ণতার স্বাদ অনুভব করেছি। সাংবাদিক জীবনের প্রথম অধ্যায়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আজ হাসি পেলেও সেদিন কিন্তু মুখ পাংশু হয়ে গিয়েছিল। বেলা তখন 12:15 হবে। নিউজ ডিপার্টমেন্টের টেলিপ্রিন্টার আলাপ শুরু করলেও রাগরাগিনীর খেলা দেখাতে আরম্ভ করেনি। 5-7 জন সাব এডিটর আর আমরা জন 3-4 রিপোর্টার বেশ আমেজ করে আড্ডা জমিয়েছিলাম। হঠাৎ টেলিপ্রিন্টারটা মুখর হয়ে উঠল। নিউজ এডিটর যতীনদা বললেন, দেখ তো গণেশ, কোন বুড়ো মরল না কোন ছুরির একসঙ্গে 7টা বাচ্চা হলো। গণেশ উঠে গিয়ে টেলিপ্রিন্টারের সামনে দাঁড়ালো, কিন্তু যতীনদাকে কোনো জবাব না দিয়ে কি যেন গিলে গিলে পড়তে লাগল। যতীনদা একটু গলা চড়িয়ে বললেন, বাবা গণেশ, কি পড়ছো বাবা? গণেশ মুখটা না ঘুরিয়েই উত্তর দিল, কেউ মরেনি যতীনদা। তবে কি জন্মেছেন বাবা? না, কেউ জন্মায়নি। 28 বছর খবরের কাগজের নিউজ ডিপার্টমেন্টে কাজ করছেন যতীনদা। খবর সম্পর্কে তার মনে জিজ্ঞাসা অত সহজে মেটার নয়, তাই পাল্টা প্রশ্ন করেন, তবে তুমি কি গিলে গিলে পড়ছো চাঁদ? গণেশ এবার একগাল হাসি হেসে মুখ ঘুরিয়ে বলে, ক্যালিফোর্নিয়ার একটা সেক্স স্ক্যান্ডালের স্টোরি আসছে। গণেশ তবুও টেলিপ্রিন্টার ছেড়ে আসে না। যতীনদা দাবড় দিয়ে গণেশকে টেনে আনেন টেলিপ্রিন্টারের কাছ থেকে। তারপর বেশ মিহি সুরে বলেন, বাবা গণেশ, সেক্স কি কখনো স্ক্যান্ডাল হয়? আমরা সবাই একটু মুচকি হাসলাম, গণেশও হাসল। যতীনদা আমাদের হাসি দেখলেন না, কিন্তু গণেশের হাসি লক্ষ্য করলেন। এবার যেন একটু সিরিয়াস হয়ে বললেন, দেখো বাপু, সেক্স কখনো স্ক্যান্ডাল হয় না। সেক্স যদি স্ক্যান্ডাল হতো তবে সব কিছুই স্ক্যান্ডাল। যতীনদার দৃষ্টিটা একবার আমাদের সবার উপর দিয়ে ঘুরিয়ে নিলেন। জিজ্ঞাসা করলেন, হিন্দুদের সবচেয়ে প্রাচীন ও পবিত্র ধর্মগ্রন্থ কি? কে একজন বলল, বেদ। দ্যাটস রাইট। আর সেই বেদের হিরো কে? আর একজন বলল, ইন্দ্র। যতীনদা বললেন, ফাইন। গান্ধীজির মতো ইন্দ্র অটোবায়োগ্রাফি লিখে যাননি, কিন্তু তবুও তাঁর বায়োগ্রাফির অভাব নেই। হিন্দুদের অসংখ্য ধর্মগ্রন্থে ইন্দ্রের জীবনী পাওয়া যায়। ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী ভীষণ সেক্সি, অর্থাৎ খুব সুন্দরী ছিলেন, এবং ইন্দ্র তার সতীত্ব নাশ করেন। শুধু তাই নয়, ইন্দ্রাণীর সতীত্ব নাশ করার পর তাঁর পিতা পুলমনকেও হত্যা করেন দেবাদিদেব ইন্দ্র। একটু নড়ে চড়ে বসে বেশ একটু গাম্ভীর্যের হাসি হাসতে হাসতে যতীনদা বললেন, বাবা গণেশচন্দ্র, তোমার মতে এটা সেক্স স্ক্যান্ডাল? গণেশ কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসে। নিউজ এডিটর আবার শুরু করেন, দেখো বাপু, হিন্দু ধর্মের অর্ডিনারি সেপাই হচ্ছে হনুমান, এবং ভারতবর্ষের লক্ষ লক্ষ মন্দিরে এই সেপাই হনুমানের পূজা হচ্ছে। আর হিন্দু ধর্মের কমান্ডার ইন চিফ হচ্ছেন ইন্দ্রদেব। এই ইন্দ্রদেবের লাইফ নিয়ে যদি কোনো বুদ্ধিমান আমেরিকান ট্যুরিস্ট একটা বেস্ট সেলার সেক্স স্ক্যান্ডাল লেখে, তাহলে তুমি নিশ্চয়ই আপত্তি করবে না, তাই না গণেশ? গণেশ তবুও নিরুত্তর। যতীনদা থামেন না, গণেশচন্দ্র, আরও ব্যাপার আছে। গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের সর্বাঙ্গ স্ত্রী চিহ্নে ভরে যায়, সে খবর জানো? পরে গৌতম মুনিকে অনেক ধরাধরি ও ইনফ্লুয়েন্স করার পর এরই বরে ওই সহস্র স্ত্রী চিহ্ন এক একটি চোখ হয়, এবং সেজন্য ইন্দ্রের নাম হয় সহস্রাক্ষ।
এসব শুনতে গিয়ে আমার চোখ মুখ লাল হয়ে উঠত। লজ্জায় মুখ দিয়ে কথা বেরোতো না অনেকক্ষণ। প্রথম যেদিন ককটেল পার্টিতে গেলাম সেদিন হাসি মুখে মেয়ে পুরুষদের মদ খেতে দেখে আমি তাজ্জব বনে গিয়েছিলাম। শরৎচন্দ্রের নাটক নভেলে মদ খাওয়ার কথা অনেক পড়েছি। শুনেছি মদ খেলে মানুষ মাতাল হয়, মরেও যায়। হাসি মুখে গল্প করতে করতে যে মদ খাওয়া যায় তা আমার কল্পনার বাইরে ছিল। তাই তো প্রথম প্রথম হাইকোর্ট দেখার মতো অবাক বিস্ময়ে মদ খাওয়া দেখেছি। ধীরে ধীরে আমার মন ও মতের পরিবর্তন হয়েছে। আজ জানি চা কফির মতো মদও একটা পানীয়। একটু খেলে মানুষ মাতাল হয় না, মরেও যায় না। তবে এ কথাও জানি বেশি খাওয়া ভালো নয়। দিনে দিনে তিলে তিলে আমার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হতে লাগলো। মন থেকে সন্দেহ ও বিস্ময়ের মেঘও একটু একটু করে কাটতে লাগলো। এখন আমিও অনেকটা সহজ সরল হয়ে উঠেছি। বছরখানেক লুকিয়ে লুকিয়ে এক আধ পেগ হুইস্কি খেয়েছি। এখন পার্টিতে গেলে যে 2-4 পেগ খাই তা সবার সামনেই গর্বের সঙ্গে খাই। আগে মিস লুথরা বা উড়ু উড়ু মিসেস চ্যাটার্জির মতো বারুদের স্তূপের কাছ থেকে 100 হাত দূরে থাকতাম। আজকাল আর সেসব বালাই নেই। মনে পড়ে মিস্টার ও মিসেস উডবার্নের ককটেল পার্টির কথা। সেই দিনই দুপুরে রায়পুর কংগ্রেস সেশন কভার করে দিল্লি ফিরেছি। স্নান আহার সেরে ডিভানের পর শুয়ে পুরনো দিনের এক বান্ডিল প্রেমপত্র পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। কদিনের অত্যাচারের মাসুল দিয়ে যখন ঘুম ভাঙল তখন বাজে 7টা। দৌড়ে বাথরুম গিয়ে হুড়মুড় করে স্যুট পরে কালো টাইয়ের নট বাঁধতে বাঁধতে যখন গাড়িতে বসলাম তখন প্রায় 7:30। আমার 52 মডেলের বিলেতি পুষ্পক রথ তীর বেগে ছুটিয়েও উডবার্ন দম্পতির নিমন্ত্রণ রক্ষা করতে যখন তাদের গৃহে আমার পদার্পণ হলো তখন প্রায় 8টা বাজে। মিসেস উডবার্ন দ্বার দেশে অভ্যর্থনা করে বললেন, ইউ নটি বয়, 1 ঘন্টা লেট করে এলে। এদিকে তোমাকে না দেখতে পেয়ে মিস লুথরা আর মিসেস চ্যাটার্জি একটা পেগও হাতে তুলছে না। দুজনেই 2-1 পা এগিয়ে গেছি। আর 2-1 পা এগুলেই অতিথিদের ভিড়ে আমি হারিয়ে যাব। মিসেস উডবার্ন কানে কানে বলেন, যাও না, আজকে তোমার কপালে দুঃখ আছে, সারা রাত্রি হয়তো ছুটিই পাবে না। আমি বললাম, মাই ডিয়ার লেডি, ও ভয়ে শঙ্কিত নয় বীরের হৃদয়। কয়েক মুহূর্তের মধ্যেই মিসেস উডবার্নের সতর্কবাণীর সত্যতা উপলব্ধি করলাম। ভিড়ের মধ্যে কোথা থেকে হঠাৎ মিসেস চ্যাটার্জি আমার সামনে হাজির হয়ে বললেন, ছি ছি, এত দেরি করে কোনো ভদ্রলোক পার্টিতে আসে? তাছাড়া তুমি তো জানো আজকাল তোমার সঙ্গে ছাড়া ফার্স্ট পেগটা খাই না। খুনির আসামির মতো করজোরে আমি দেবীর কৃপা ভিক্ষা চাইলাম, সরি ম্যাডাম। আমার গালে একটা ছোট্ট মিষ্টি চড় মেরে মিসেস চ্যাটার্জি বললেন, আবার ম্যাডাম? তোমাকে না বলেছি তুমি আমাকে ছবি বলেই ডাকবে? আর উই নট ফ্রেন্ডস? দেবীর যে অভিমান হয়েছে সে কথা আমি জানতাম। ইদানিং বছরখানেক তার মায়াবিনী দৃষ্টি যে অধমের ওপর পড়েছে সে খবর আমি রাখতাম। চটপট অভিমান ভাঙাবার জন্য মিসেস চ্যাটার্জির কানে কানে বললাম, তুমি কি কেবলই ছবি, নাথিং মোর? এক কথায় ক্লিন বোল্ড। আমাকে ডান হাত দিয়ে বেশ একটু নিবিড় করে কাছে টেনে নিলেন। ওই একটুকু ছোঁয়াতেই আমি মিসেস চ্যাটার্জির অশান্ত হৃদয়ের হদিশ পেলাম। যাই হোক, এইভাবে কোনো মতে হাইকোর্টের পর্ব শেষ হলো। এবার সুপ্রিম কোর্টের পালা। মিস লুথরা সব অপরাধ মার্জনা করতে পারেন, পারেন না শুধু উপেক্ষা বরদাস্ত করতে। আর তাছাড়া উপেক্ষা সহ্য করবেনই বা কেন? কি নেই তার? রূপ যৌবনের বান ডেকে যাচ্ছে তার সর্বাঙ্গ দিয়ে। তাছাড়া ইদানিং
দর্জিগুলো এমন নির্লজ্জভাবে কাপড় চুরি করতে আরম্ভ করেছে যে তার স্পর্ধিত যৌবনের উদ্ধত পতাকা নিঃসংকোচে সবার দৃষ্টি আকর্ষণ করে। মোলায়েম গলায় চিকন চেনটার সঙ্গে যে বিরাট লকেটটা তার যৌবনের উত্তাপে প্রতিটি মুহূর্তে তিলে তিলে দগ্ধ হচ্ছে, সেটিকে আবিষ্কার করতে একটুও কষ্ট করতে হয় না। কোমরটা যে চিকন ও তার আশেপাশে স্নেহজাতীয় পদার্থের যথেষ্ট অভাব আছে, সে খবর জানতেও কোনো অসুবিধা নেই। পিতৃপুরুষ যে এককালে ভূমধ্যসাগরের নিকটবর্তী ও নীলনদের আশপাশের লোকজনের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন, সে কথা আজও মিস লুথরাকে দেখলে বোঝা যায়। পিতা পিতামহ মাতা মাতামহ যে পেশোয়ারের আঙুর আপেল আখরোট খেয়ে দিন কাটিয়েছেন, সে পরিচয় আজও পাওয়া যায়। কমনীয় ভাবের একটু অভাব আছে সত্য, তবে সে দৈন্য চোখেই পড়ে না। টকটকে রং, গাল দুটিতে এখনও ঈষৎ গোলাপি আভা। তবুও এর ওপর দিয়ে মিস লুথরা একটু মার্কস ফ্যাক্টরের চর্চা করেন বেশ সযত্নে। তাই তো আমি ওর নাম দিয়েছি মিস লুথরা। আধা কাঁচা আধা পাকা পুরুষদেরও সব কিছু লুটপাট করে নিতে পারেন ইনি, এবং সেজন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না তার। বুকটা ঢিপঢিপি করছিল। মনে মনে ভেবে দেখলাম, আজে বাজে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। জালিয়াতি করেও পেরে ওঠা শক্ত, তাই সোজাসুজি আত্মসমর্পণ করলাম। তাছাড়া মিস লুথরার কাছে আত্মসমর্পণ করে অপমানের চাইতে গর্বই বেশি হয়। আমার মতো আধা কাঁচা বয়সের হাফ ব্যাচেলারদের প্রতি মিস লুথরার অশেষ কৃপা। আমি তার ঔদার্যের পরিচয় একবার নয়, বহুবার পেয়েছি। সেদিনও পেলাম, তবে খেসারত দিতে হলো। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দুজন জজ একসঙ্গে রায় দিলেন, তুমি একটি পেগও পাবে না আজ, এবং আমাদের দুজনকে নিঃসংকোচে সার্ভ করে যাও। তথাস্তু। মিস্টার উডবার্ন একবার আমার হয়ে ওকালতি করতে গিয়েছিলেন, কিন্তু সাফ জবাব পেলেন মিসেস চ্যাটার্জির থেকে। দেখো সাহেব, আজকাল আর টেমসের পাড়ে প্রিভি কাউন্সিলে আমাদের কোনো মামলা বিচার হয় না। বাড়ির বুড়ো সারেঙ্গির মতো আমি শুধু ওদের রসের যোগানদার হলাম, ভাগ পেলাম না একটুও। একটি একটি করে 4-4টি পেগ উড়ে গেল কিছুক্ষণের মধ্যেই। অনেকক্ষণ ধরে উপবাস করে থাকবার পর পানের বাসনা একটু তীব্রতরই হয়েছিল। আদি ও অকৃত্রিম স্কটল্যান্ডের অতখানি সোমরস প্রায় ঢকঢক করে গেলবার ফল পেতে দেরি হলো না। মিসেস চ্যাটার্জির বেশ মুড এসেছিল। আমাকে বললেন, I am sorry you can't drink whiskey tonight, but if you can drink me. মিস লুথরার অবস্থাও খুব ভালো ছিল না। নেশার ঘোরে কখন যে বুকের ওপর থেকে কাশ্মীরি সিল্কের শাড়িটা কোলের ওপর পড়ে গেছে খেয়াল নেই। পুলিশ, পুলিশ, প্লিজ হেল্প মি, প্লিজ। মিস্টার উডবার্ন ছুটে এলেন চিৎকার শুনে। মিস লুথরা হুইস্কির গেলাসটা ছুঁড়ে ফেলে তার হাতটা বুকের ওপর টেনে নিয়ে বললেন, লুক হিয়ার, আমার শাড়ি নেই, প্লিজ পুলিশকে খবর দিয়ে আমাকে বাঁচান। পুলিশকে ডাকতে হলো না, আমি পুলিশের কাজ করে দিলাম। লুথরার শাড়ি খোঁজার জন্য আমাকে পুলিশ হতে হবে কবছর আগে কল্পনাও করিনি। কোনোদিন কি স্বপ্নেও ভেবেছি মিসেস চ্যাটার্জি তার সমস্ত ঐশ্বর্য তুলে ধরবেন আমার কাছে? ভাবিনি। কিন্তু আজ জানি সমাজের এই স্তরে সব কিছু সম্ভব। তা নয়তো মিস পাইকে নিয়ে কি প্রকাশ্যে মিস্টার চ্যাটার্জির অতখানি বাড়াবাড়ি সম্ভব? মিস্টার চ্যাটার্জি ভারত সরকারের একজন স্বনামধন্য অফিসার, তবে ওই 10টা থেকে 5টা। সন্ধ্যার পর ভুলে যান অতীত, বর্তমান, ভবিষ্যৎ। জেট প্লেনের চাইতেও দ্রুত গতিতে হুইস্কির বোতল চড়ে চলে যান স্বর্গ,
চলে যান মর্ত। একবার টেক অফ করলে মাঝরাত কি শেষ রাতের দিকে কোথায় যে ল্যান্ড করবেন তা কোনো জ্যোতিষীও বলতে পারবেন না। তবে দিল্লির কিছু কিছু অফিসার ও সাংবাদিকরা জানি আজকাল আবহাওয়া ভালো না থাকায় প্রায়ই তাকে মিস পাইয়ের ফ্ল্যাটে ফোর্স ল্যান্ড করতে হয়। মিস পাই মহারাষ্ট্র ক্যাডারের একজন IAS অফিসার। বয়সের চাইতে অভিজ্ঞতা বোধ করি একটু বেশিই হবে। বয়সটা কাঁচা হলেও বছর 10 বিলেতে লেখাপড়া শেখার ফলে পুরুষ মানুষ দেখলে ওর অ্যালার্জি হয় না, বরং তাদের বিপদের দিনে পাশে এসে দাঁড়ান, হাসি মুখে এগিয়ে আসেন। সেবার একটা নিউ ইয়ার্স ইভের পার্টিতে মিস্টার চ্যাটার্জি হুইস্কির বোতল চড়ে টেক অফ করার পরই লুটিয়ে পড়লেন মিস পাইয়ের চরণ প্রান্তে। নেশার ঘোরে অঘোর, তবুও মূল্যবোধ হতে ত্রুটি হলো না তার। মিস পাইয়ের পা দুটি জড়িয়ে ধরে বললেন, কে বলে তুমি মিস পাই? তুমি মিস কোটি কোটি টাকা, ডলার, পাউন্ড। তুমি স্টেট ব্যাংক, রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। মিস পাই টেনে তুলে ধরলেন মিস্টার চ্যাটার্জিকে। পাশে একটা সোফায় বসিয়ে এগিয়ে গেলেন মিসেস চ্যাটার্জির কাছে। বললেন, চ্যাটার্জি আউট হয়ে গেছে, আপনি কি এখন ওকে বাড়ি নিয়ে যাবেন? মিসেস চ্যাটার্জি বললেন, আই উইশ আই কুড গো, কিন্তু এই এলাম। তাছাড়া আমাদের এম্পোরিয়াম সম্পর্কে কতগুলো জরুরি আলোচনা সবে শুরু করেছি। আমি চ্যাটার্জিকে নিয়ে বাড়ি যাচ্ছি, আপনি বাড়ি ফেরার পথে ওকে তুলে নেবেন। মিসেস চ্যাটার্জি বাড়ি ফেরার পথে তুলে নিয়েছিলেন স্বামীকে, তবে রাত্রিতে নয়, ভোরবেলায়। সারাদিন কাজকর্মের চাপে দুজনের দেখাই হয় না, কিন্তু গভীর রাত্রিতে প্রমত্ত অবস্থায় দেখা হলেও মিস পাইয়ের বুদ্ধি ও কর্ম নৈপুণ্যের পরিচয় পেতে চ্যাটার্জি সাহেবের দেরি হয়নি। 3 বছরে 7 বার ইন্ডিয়ান ডেলিগেশনের সদস্যা হয়ে বিদেশে গিয়েছেন মিস পাই। চ্যাটার্জি সাহেব অতি খ্যাত ব্যারিস্টারের পুত্র। তাই তো ওকে দেখে আমি আশ্চর্য হইনি, আশ্চর্য হই মিসেস চ্যাটার্জিকে দেখে। শ্রীরামপুরের বিখ্যাত মুখার্জি বংশের মেয়েনি। গৃহদেবতার অর্চনার জন্য 2টি ঘোড়ার গাড়ি আজও যায় দক্ষিণেশ্বরে গঙ্গা জল আনতে। মেয়েদের তো দূরের কথা, মুখার্জি বাড়ির ছেলেদের দর্শন পাওয়াও একটা দুর্লভ ব্যাপার। ও বাড়ির ছেলেরা আজও শুধু ব্যবসা আর বাবুগিরি করেই জীবন কাটায়। তবে হ্যাঁ, মোহনবাগানের খেলা বা শ্রীরঙ্গমে শিশির ভাদুরীর নতুন নাটক হলে ব্যবসা থেকে সেদিন ছুটি। মেয়েরাও দেখে, তবে শাড়ি গহনার মধ্যে জীবনের 14 আনা কাটিয়ে দিতে হয়। বুড়োর দল সব বাতের রোগী, তামাক, অফিস আর তাকিয়া নিয়েই দিনরাত্রি কাটছে তাদের। আমার বান্ধবী শ্রীমতী ছবি চ্যাটার্জি এই বাড়িরই মেয়ে। উপযুক্ত পাত্রের হাতেই তিনি পড়েছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এহেন উপযুক্ত পাত্রের জন্য তিনি উপযুক্ত পাত্রী ছিলেন না। জজ শেভারলেটের সঙ্গে ঘোড়ার গাড়ি পারবে কেন? লন্ডনের সঙ্গে কি শ্রীরামপুরের তুলনা হয়? যার ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সাধনা হচ্ছে ইউরোপ, তার কাছে ছবি ঘরের আর 5টা আসবাবপত্রের মতো শুধু সাজাবার বস্তু, জীবনযাত্রার সহচরী নয়। ট্র্যাডিশনকে সহজে দূরে ঠেলে ফেলা যায় না, কিন্তু একবার যদি ঠেলে ফেলা যায় তাহলে অতীত ট্র্যাডিশনের টিকিটও খুঁজে পাওয়া মুশকিল। তবে এসব সময় সাপেক্ষ ব্যাপার। ছবি চ্যাটার্জিরও সময় লেগেছিল। আমার সঙ্গে বার্লিন কেম্পিনিস্কি হোটেলের বারে যখন মিসেস চ্যাটার্জির প্রথম দেখা, প্রথম পরিচয় হয়, তখন কি স্বপ্নেও ভাবতে পেরেছি শ্রীরামপুর মুখার্জি বাড়ির মেয়ে ইনি? স্বামীর সঙ্গে লন্ডন গিয়েছিলেন। স্বামী কর্মব্যস্ত ছিলেন, একলাই চলে এসেছিলেন বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে। ইন্ডিয়ান ডেলিগেশনের 2টি অভিনেত্রীর চাইতে মিসেস চ্যাটার্জি বেশি পপুলার হয়েছিলেন বিদেশি ডেলিগেটদের মধ্যে।
দূর প্রবাসে মিসেস চ্যাটার্জিকে আমারও বেশ লেগেছিল। বার্লিনের কটি দিন বেশ কেটেছিল। তাছাড়া লন্ডন ফেরার পথে জুরিখের 2টি দিন। দূর থেকে মনে হয় সবাই ভালো, সবাই সোজা পথে এগিয়ে চলেছেন। মনে হয় সমাজের শাসন সবাই মেনে চলেছেন। এই যে আমাদের চারপাশে এত মানুষ ঘোরাফেরা করছেন, দেখে কি মনে হয় তারা খারাপ? শাঁখা সিঁদুর পরে যারা স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছেন, মনে হয় কি তাদের জীবনে কোনো কাহিনী লুকিয়ে আছে? কিছু মনে হওয়ার উপায় নেই। এই যে লক্ষ লক্ষ মানুষ যারা কলকারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্যের বিস্তীর্ণ কর্মক্ষেত্রে জীবিকার জন্য 365 দিন সংগ্রাম করছেন এবং অফিস ছুটির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ছিটকে বেরিয়ে আসেন, তারা কি সবাই ঘরের টানে প্রিয়জনের আকর্ষণের জন্য প্রতিদিন ছিটকে বেরিয়ে আসেন? আগে বিশ্বাস করতাম এরা সবাই ঘরের টানেই অফিস থেকে মুক্তি পাবার জন্য উন্মাদ হয়ে ওঠেন। আজ দেখে দেখে জেনেছি পৃথিবীর মতো আমরা অনেকেই নিয়ম মেনে চলি, কর্তব্য পালন করি, কিন্তু পথটা অনেকেরই বাঁকা। এই তো মিস্টার বোস, হাসি খুশি ভরা মানুষটি। ভগবান তাকে 10 হাতে উজাড় করে দিয়েছেন, অর্থ, যশ, প্রতিপত্তি, সব কিছু। আজকাল দিল্লিতে বাঙালির প্রতিষ্ঠা প্রতিপত্তি নেই বললেই চলে। তবুও যে 2-4 জন মুষ্টিমেয় বাঙালি বেশ মেজাজের সঙ্গে দিন কাটাচ্ছেন, বোস সাহেব তাদের অন্যতম। চাকরি করেন দিল্লিতে, কিন্তু 12 মাসের মধ্যে 7-8 মাসই উড়ে বেড়ান। আজ মাদ্রাজ, কাল বোম্বে, পরশু কলকাতা তো লেগেই আছে। এছাড়া পূর্বে টোকিও, পশ্চিমে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো বছরে 2 বার হয়ই। স্বামীর গর্বে মিসেস বোসের মুখে হাসি লেগেই আছে। যখন বিয়ে হয়েছিল তখন স্বামী নিতান্তই সাধারণ কেরানি ছিলেন, কিন্তু মাথা ভর্তি যার শুধুই ব্রেন, তাকে কি আটকানো যায়? মিস্টার বোসকেও যায়নি। 20 বছরে আজ অত বড় ইন্ডিয়ান কাম আমেরিকান ফার্মের অন্যতম কর্মকর্তা। যে স্বামী 1000 মাইনে, ডিপ্লোম্যাটিক এনক্লেভে বিনা ভাড়ায় প্রাসাদ, বিনা খরচে কোম্পানির একখানি অস্টিন কেমব্রিজ উপভোগ করেন, সে স্বামীকে কোন স্ত্রী ভালোবাসে না? মিসেস বোসও ভালোবাসেন। স্বামী সোহাগিনী মিসেস বোসের ঢলঢল ভাব দিল্লির বাঙালি বাড়ির অন্দরমহলের অন্যতম উপাদেয় আলোচনার বিষয়। স্বামীর ভালোবাসার জীবন্ত নিদর্শনস্বরূপ নিত্য নতুন শাড়ি গহনার চলন্ত প্রদর্শনী দেখিয়ে মিসেস বোস স্বাভাবিক আত্মতৃপ্তি পান। পূজা পার্বণ, থিয়েটার জলসাতেও বোস সাহেবের অশেষ উৎসাহ। কাজের চাপে সবসময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু অকৃপণ ঔদার্যে সাহায্য করতে কুণ্ঠা নেই। জানাশোনা লোকের ছেলেমেয়ের বিয়ে হলেও হাল ধরেন ইনি। কলকাতা থেকে রজনীগন্ধার মালা আনিয়ে, টোপর আনিয়ে দেওয়া ছাড়াও গাড়ি দেন এবং ভালো মিষ্টি বা খাঁটি বেনারসি শাড়ির ব্যবস্থাও যিনি করেন, তিনিই আমাদের মিস্টার বোস। বোস সাহেবের আরও অনেক গুণ আছে। বিপদে কোনো মানুষ তার কাছে গেলে টাকাই দেন না, হাসি মুখে কথা বলেন, এক পেট মিষ্টিও খাইয়ে দেন। এই মহাপুরুষটির মহাজীবনের সমস্ত ইতিহাস আমার জানা নেই, তবে যে টুকরো টুকরো ইতিহাস জানি তাও বেশ দীর্ঘ। কাশ্মীরি গেটের মন্টু চ্যাটার্জি এসে বলেন, দাদা, ছোট ছেলেটার জন্য 2-1 বোতল কড লিভার অয়েল দরকার। অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। শুনছি নাকি আজকাল ইন্ডিয়াতেই পাওয়া যায় না। হাসি মুখে উত্তর আসে, ইন্ডিয়াতে কড লিভার অয়েল না পাওয়া গেলেও তোমার দাদাকে তো পাওয়া যায়। আদর করে মন্টুর পিঠে একটা চড় মেরে বলেন, বাড়ি যাও, ঠিক সময় পেয়ে যাবে। যে কথা সেই কাজ। কদিন বাদে অস্টিন কেমব্রিজ হাঁকিয়ে মন্টু চ্যাটার্জির বাড়িতে 2 বোতল কড লিভার অয়েল নিয়ে হাজির। গোল মার্কেটের মিষ্টির দোকানে বসে বসে আড্ডা দিয়েই বছর কাটিয়ে দিল শঙ্কর।
রাহুর দশা ঠিক মুখোমুখি। অকস্মাৎ এক জার্মান কোম্পানির মেম সাহেবের সঙ্গে তার পরিচয় হলো। ইস্ত্রি করা প্যান্ট আর টেরিলিনের শার্ট পরে ঘোরাঘুরি শুরু করে দিল মেম সাহেবের অফিসে, বাড়িতে। যখন সামনের দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ভবিষ্যতের মাঝখানে একটু কুয়াশা দেখল, শঙ্কর কাল বিলম্ব না করে ছুটে গেল তাঁর বসদার কাছে। ড্রয়িং রুমে ঠিক বলতে সাহস পেল না। সামনের লনে কানে কানে কি যেন বলল। বসদা বেশ রাগ করার ভান করে বললেন, তুই একটা ইডিয়েট, এর জন্যে আবার এত দূর কেউ ছুটে আসে? যীশুখ্রিস্টের পূর্ণ জন্মদিনে ঠিক আগের দিন সন্ধ্যায় শুধু 2 বোতল স্কচ হুইস্কিই নয়, আর 1 বোতল রেড ওয়াইন ও একটা ফুলের তোড়াও হাজির মেম সাহেবের বাংলোয়। সঙ্গে একটা ছোট্ট কার্ডে লেখা ছিল, মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। একটু নিচে ডান পাশে লেখা ছিল, ইয়োর লাভিং শঙ্কর। এই তরুণ ভারতবাসীর ভদ্রতা, সৌজন্য ও সর্বোপরি আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন নবাগত প্রৌঢ় জার্মান ভদ্রলোকটির স্ত্রী। সৌজন্য ও আন্তরিকতার পুরস্কার পেতে দেরি হয়নি শঙ্করের। মাস 2 পরে ইস্ত্রি করা প্যান্ট, টেরিলিন শার্ট ও একটা টাই চড়িয়ে শঙ্কর মাসিক 325 টাকা পারিশ্রমিকের বিনিময়ে মেম সাহেবের সেবা শুরু করে দিল। বছরের মধ্যে জার্মান প্রতিষ্ঠানটির উন্নতির সঙ্গে সঙ্গে শঙ্করেরও উন্নতি হয়েছে। মাইনে ডবল হয়েছে, শনিবার রবিবার ছুটি। তাছাড়া বছরে 1 মাসের জন্য হিল স্টেশনে বেড়াবার ছুটি ও 1 মাসের স্পেশাল পে। শঙ্কর 1 মাসের ছুটি, স্পেশাল পে 2ই নেয়, তবে হিল স্টেশন যায় না। গোল মার্কেটে মিষ্টির দোকানের আড্ডাখানায় ফুলকপির গরম গরম সিঙ্গারা খেতে খেতে গুল মারতে মারতে এভারেস্টেরও চূড়া ছাড়িয়ে চলে যায়। শঙ্কর দিল্লিতে জন্মালেও তার বাবা জন্মেছিলেন কুমিল্লায়। গোল মার্কেটের আড্ডাখানায় শঙ্কর বাঙাল বলেই খ্যাতি অর্জন করে। ডিসিএসে ইস্টবেঙ্গল খেলতে এলে শঙ্কর গোল মার্কেটের আড্ডাখানা ছেড়ে দিনগুলো দিল্লি গেটের ধারে স্টেডিয়ামের চারপাশে ঘোরাঘুরি করেই কাটিয়ে দিত। আজকাল আর ইস্টবেঙ্গলের নামটি পর্যন্ত সহ্য করতে পারে না সে। মোহনবাগানের খেলা দেখাতে সে নিজের পকেট থেকে টাকা দিয়ে দলবল নিয়ে যায় মাঠে। শঙ্করের এই পরিবর্তনে গোল মার্কেটের আড্ডাখানায় ঝড় নয়, সাইক্লোন বয়ে গিয়েছিল। বাঙাল ঘটি, ইস্টবেঙ্গল, মোহনবাগান দুপক্ষই সমানভাবে আশ্চর্য ও স্তম্ভিত হয়েছিল শঙ্করের দল পরিবর্তনের জন্য। 200 নাটকের হিরো ও গোল মার্কেটের আড্ডাখানায় প্রায় 35 বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পটলদাও এ রহস্যের কোনো কিনারা করতে পারেননি। পটলদার এই প্রথম ব্যর্থতা। গোল মার্কেটের আড্ডাখানায় কি যেন একটা শোকের ছায়া আচ্ছন্ন করে রাখল। শেষে একদিন শঙ্কর নিজেই সব রহস্যের জবনিকাপাত করল। সিঙ্গারা চা খাওয়া শেষ হলো। হিপ পকেট থেকে আমেরিকান সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে নিল। পরপর কটা টান মেরে শঙ্কর শুরু করে, আমাদের মতো জার্মানিতেও ইস্টু বিষ্টু অর্থাৎ ইস্ট ওয়েস্ট অর্থাৎ বাঙাল ঘটি আছে। আমেরিকান সিগারেটে আর একটা টান মেরে নেয়। বলে, ম্যাক্স মুলারের প্রপৌত্রের ছোট শালার মেজো জামাইয়ের বাল্যবন্ধু ও হিটলারের প্রাইভেট টিউটারের পাশের ফ্ল্যাটের বৃদ্ধ ভদ্রলোকের নাতি হচ্ছেন আমার অফিসের সাহেব। উনি ডুসেলডর্ফের লোক অর্থাৎ পশ্চিম জার্মানির লোক। ইস্টের প্রতি অর্থাৎ ইস্ট বার্লিন বা ইস্ট জার্মানি সম্পর্কে যদি আমার বিন্দুমাত্র দুর্বলতা থাকে, তবে আর ও কোম্পানিতে আমার একটি মুহূর্তও থাকা চলবে না। সিগারেটে পরপর আরও 2-3টে টান মেরে ফেলে দেয় শঙ্কর। শেষে বলে, জানেন পটলদা, লাইফে অনেক দিন ভেরান্ডা ভেজেছি, অনেক সাফার করেছি, আমি আর রিস্ক নিতে রাজি নই। বন্ধুবান্ধবরা এদিক ওদিক চায়, এখনও যেন ঠিক বুঝে উঠতে পারে না কেউ। শঙ্কর এবার সকলের
দুর্ভাবনা শেষ করে। অফিসে বসে যদি কোনোদিন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে আলোচনা করবার সময় হঠাৎ সাহেবের কানে ইস্ট কথাটি যায়, তাহলে ওরা ধরে নেবে আমি কমিউনিস্ট, আমি ইস্ট বার্লিনের চর। আর পটলদা আর এগোতে দেন না, বলল, তোর মাথায় যে এত ব্রেন আছে তা তো জানতাম না। সেসব যাই হোক, গোল মার্কেটের শঙ্কর যে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে তার পিছনে বোস সাহেবের নিশ্চয়ই কিছু অবদান আছে। নতুন ও পুরনো দিল্লির বাঙালি পাড়ায় ঘোরাঘুরি করলে বোস সাহেবের আরও অনেক অবদানের কাহিনী জানা যাবে। রাজধানীর দিল্লিতে আমাদের যে বোস সাহেব প্রকাশ্য দিবালোকে সসম্মানে ঘুরে বেড়ান, একদিন রাত্রির অন্ধকারে লোকচক্ষুর আড়ালে পালিয়েছিলেন ভারতবর্ষের মাটি ছেড়ে। নাগপুর থেকে 28 মাইল দক্ষিণে বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবীরা যে ঐতিহাসিক ডাকাতি করেছিলেন, ক্ষুধার্ত পথক্লান্ত সেই সব মহাবিপ্লবীদের সাহায্য করার অছিলায় এই সাহেব তাদের তুলে দিয়েছিলেন ইংরেজ পুলিশের হাতে। সে কথা শঙ্কর মন্টু চ্যাটার্জি জানে না, জানে না দিল্লির মানুষ, জানে না আরও অনেক কিছু। কোর্টে সরকারের পক্ষ সমর্থন করে বিপ্লবীদের বিরুদ্ধে অনেক অলীক অভিযোগ শুনিয়েছিলেন বোস সাহেব। বিকেলবেলায় কোর্টরুম থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠবার সময় 10 বছরের একটি শিশুর হাতের রিভলভারটা একবার মাত্র গর্জন করে উঠেছিল, গুরুম। সেসব অনেক কথা, অনেক ইতিহাস। বোস সাহেব প্রাণে বেঁচেছিলেন, কিন্তু জখমটা বেশ ভালো রকমেরই হয়েছিল। যদি কেউ একবার বোস সাহেবের জামা আর গেঞ্জিটা তুলতে পারেন, তবে দেখতে পাবেন 10 বছরের মহারাষ্ট্রের সেই বালকের শ্রদ্ধা নিবেদনের স্মৃতিচিহ্ন। এসব কথা কেউ জানেন না, যারা জানতেন তারাও হয়তো ভুলে গেছেন। তবে বোস সাহেবের সাক্ষ্যদান মতো যে 3 জন বিপ্লবী যুবক ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন ও যে 7 জন নাগপুর সেন্ট্রাল জেলের অন্ধকার কক্ষে বছরের পর বছর কারাযন্ত্রণা ভোগ করেছেন, তাদের আত্মীয় পরিজনরা নিশ্চয়ই আমাদের মিস্টার বোসকে স্মৃতি থেকে মুছে ফেলতে পারেননি। ভগবান সত্যি মহান, তিনি দয়ার অবতার, তিনি ন্যায়ের বিধান। ভগবানের বিশেষণের কি শেষ আছে? তাই তো বিশ্বাসঘাতক মীরজাফর মিস্টার বোস সার্থক, সাফল্যমণ্ডিত ও সর্বজন শ্রদ্ধেয়। যারা তার মিথ্যা ভাষণের বলিদান হলেন, তারা তো হারিয়ে গেছেন আমাদের মন থেকে। তাদের বৃদ্ধ বাবা মা নিশ্চয়ই দারিদ্র্যের অসহ্য জ্বালায় জ্বলতে জ্বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পৃথিবীর অন্য কোনো দেশে মিস্টার বোসের জন্ম হলে ইতিহাসটা বোধহয় উল্টো হতো। যে দেশে 12 মাসে 13 পার্বণ নেই, ব্রত পালন উপবাস নেই, যে দেশে দরিদ্র মানুষের রক্ত শোষণ করে গুন্ডা পাণ্ডারা মন্দিরে দেবতার ভরণ পোষণ চালায় না, যে দেশে হাঁচি কাশি টিকটিকির শাসন মানুষকে মেনে চলতে হয় না, সে দেশে ভগবানও বোস সাহেবের অন্য বিচার করতেন। কিন্তু ভারতবর্ষে মীরজাফর শাস্তি পায় না, শাস্তি পায় মীর মদন। বোস সাহেবের ইতিহাস আমিও হয়তো কোনোদিন জানতে পেতাম না। জানতাম না যে তাঁর যৌবন প্রৌঢ়ত্বের সন্ধিক্ষণের দিনগুলি বড়ই অন্ধকার, কলঙ্কজনক। অতীতের দ্বিভাষাভিত্তিক বোম্বাই রাজ্যকে দুটুকরো করে 1960 সালের 1 মে জন্ম হল মহারাষ্ট্রের গুজরাটের। আরব সাগরের গর্জনকে ম্লান করে সেদিন মহারাষ্ট্রবাসীদের আনন্দ উৎসবে সুর ছড়িয়ে পড়েছিল দিক দিগন্তে। শিবাজি পার্ক চৌপট্টিতে হলো ঐতিহাসিক উৎসব। দিল্লি থেকে স্বয়ং প্রধানমন্ত্রী হাজির হয়েছিলেন শিবাজি পার্ক চৌপট্টির উৎসবে। অনেক সাংবাদিকের মতো আমিও গিয়েছিলাম মহারাষ্ট্রবাসীর আনন্দোৎসবের খবর দেশের দিগন্তে দিগন্তে পৌঁছে দিতে। সেদিন সে আনন্দোৎসবের দিনে চৌপট্টির জনসভায় এক বৃদ্ধকে একপাশে চুপটি করে চোখের জল ফেলতে দেখেছিলাম। সাংবাদিকের স্বাভাবিক কৌতূহল নিয়েই বৃদ্ধের কাছে গিয়েছিলাম
তার চোখের জলের ইতিহাস জানতে। বৃদ্ধ এড়িয়ে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পরে শুনিয়েছিলেন তার চোখের জলের ইতিহাস। শুনিয়েছিলেন মিস্টার বোসের অমর অক্ষয় কীর্তি। চৌপট্টির সভা শেষ হয়ে গেছে। লোকের ভিড় পাতলা হতে শুরু করেছে, কিন্তু তবুও আমরা দুজনের কেউই নড়তে পারিনি। অনেকক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৃদ্ধ বললে, ওই বিভীষণ বোসটা কোথায় আছে জানি না, আমাদের কেউই জানে না। যদি জানতো। আরব সাগরের ওপর দিয়ে একবার দৃষ্টিটা ঘুরিয়ে নিলেন বৃদ্ধ। তারপর নিজের মনেই বললেন, সে নিশ্চয়ই আজও বিলেত বা আমেরিকায় লুকিয়ে আছে। ভারতবর্ষে থাকলে নিশ্চয়ই। আমি সেদিন শুধু মনে মনে হেসেছিলাম। মনে মনে হাসব না কেন? যাদের চলার পথটা বাঁকা, যারা অন্ধকার গলির মধ্যেই জীবনের পাথেয় সঞ্চয় করেছে, ভবিষ্যতের বুনিয়াদ গড়েছে, তাদের জীবন তো দুঃখের হয় না। সমাজ তো তাদের ঘৃণা করে না, শাস্তি দেয় না, প্রতিশোধ নেয় না। ভারতবর্ষের সব মানুষ বুদ্ধদেব হয়ে উঠেছি। অপরাধীকে ক্ষমা করে ভালোবেসে আমরা যেন আমাদের মহত্বের ঢাক বাজাচ্ছি। তা নইলে আমাদের প্রভুদয়াল সিং আজও কেমন করে বেঁচে আছেন? বেবি ফুডের মধ্যে পচা আটা, ময়দা, চালের গুঁড়ো মিশিয়ে ভারতবর্ষের শিশু মৃত্যুর হার বেশ উঁচুতে রেখেছিলেন আমাদের প্রভুদয়ালজি। 2-5 হাজার বছরের ইতিহাস আমাদের মনে বেশ উজ্জ্বল, বেশ স্পষ্ট থাকে, কিন্তু নিকট অতীতকে বড় তাড়াতাড়ি স্মৃতি থেকে মুছে ফেলি। তাই তো ভুলে গেছি 1940, 42, 45-এর প্রভুদয়ালজিকে। আজ আমরা যে প্রভুদয়ালজিকে চিনি, তিনি কোটিপতি শিল্পপতি। তিনি কাশীধাম, পুরীধামে পুণ্যার্থীদের জন্য ধর্মশালা বানিয়েছেন, তৈরি করেছেন মন্দির, প্রতিষ্ঠা করেছেন শ্বেতপাথরের বিগ্রহ। পুণ্যকামী মানুষের আশীর্বাদ নিত্য বর্ষিত হচ্ছে একদা বেবি ফুডের ব্যবসাদার প্রভুদয়ালজির ওপর। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি বা রাশিয়ার মানুষ প্রতিটি মানুষের মধ্যে ভগবান দেখতে পায় না। দেখতে পায় না শিবকে প্রতিটি আত্মার মধ্যে বিরাজ করতে। তাই তো তারা মানুষকে শুধু মানুষের মর্যাদা দেয়, তার অতিরিক্ত কিছু নয়। আমরা মানুষের মধ্যে শিব ঠাকুর আবিষ্কার করি, নানা ব্রত পালন ও উপবাসের দিন মানুষকে পূজা করি। তাই তো শুধু ভারতবর্ষেই প্রভুদয়ালজি পাওয়া যায়। বেবি ফুডের মধ্যে পচা ডাল, আটা, ময়দাও শুধু এখানেই পাওয়া যায়। বেশি দূর যাবার দরকার নেই। এই তো পাশের দেশ আফগানিস্তান। যে দেশে একদিন বেদ রচিত হয়েছিল, সেই দেশের মানুষকে আমরা মানুষের মর্যাদা দিই না, স্বীকৃতি দিই না, বলি কাবুলিওয়ালা। এই অশিক্ষিতের দেশে কোনো ধর্মশালা নেই, কোনো প্রভুদয়ালজিও নেই। যদি কোনো কারণে কোনো প্রভুদয়ালজি আবিষ্কার হয়, তাহলে তাকে কাবুলের জোশন, স্বাধীনতা উৎসব, গ্রাউন্ডে হাজার হাজার মানুষের সামনে ইহলীলা শেষ করতে হবে। ইদানিংকালে কেউ এই চরম শাস্তি পেয়েছে বলে জানি না, তবে কোনো প্রভুদয়ালজির সন্ধানও কেউ পায়নি। আমাদের দেশে ছোড়াছুরি, লাঠি বন্দুক দিয়ে মানুষকে খুন করলে বা খুন করার চেষ্টা করলে ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু যেসব মহাপুরুষরা এই মহৎ কাজটি ধীরে ধীরে করে, যারা ঔষধ, খাবার দাবারে মারাত্মক ভেজাল মেশায়, তারা লক্ষজনের আশীর্বাদ কুড়িয়ে ধন্য হয়। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! আমি জীবিত হয়েও মৃত সৈনিকের অভিনয় করে চলেছি। দেখতে পাচ্ছি সব কিছু, বুঝতেও পারি সব কিছু, কিন্তু তবুও বেশ ঠুঁটো জগন্নাথ হয়ে বোসদার সঙ্গে আড্ডা দিই। প্রভুদয়ালজির মন্দির প্রতিষ্ঠার দিন চিফ মিনিস্টারের বক্তৃতা রিপোর্ট করি। পৃথিবীটা ঠিক সমান নয়, গোল। তাই তো যারা সোজা চলতে চায় তারাও অনেক সময় পেরে ওঠে না, পিছলে পড়ে যায় অনেক অনেক নিচে। তারপর অনেকেই আরও নামতে থাকে। নামতে নামতেই একদিন শেষ হয়, মিশে যায় এই পৃথিবীর মাটিতেই।
সেদিন এদের চিতায় আগুন নেভাবার জন্য কলসি কলসি জল তো দূরের কথা, এক ফোঁটা চোখের জল ফেলার মতো কাউকে পাওয়া যায় না। এই তো বৌদি, কী দোষ করেছিল সে? কি অন্যায় অপরাধের জন্য সে ছিটকে পড়েছিল ওই অন্ধকার গুহার মধ্যে? কোন পাপের জন্য এই নিরপরাধ মহীয়সী নারীকে এই জঘন্য শাস্তি পেতে হয়েছিল? কোথায় ছিলেন ভগবান? আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীর দল? কোথায় ছিল সমাজ? কোথায় ছিলেন হিন্দু ধর্মের পাণ্ডারা? এরা সবাই বোধহয় একসঙ্গে ছুটি নিয়েছিলেন, নয়তো কুম্ভকর্ণের নিদ্রায় সাময়িকভাবে মৃত্যু হয়েছিল এদের সবার। সকালবেলাতেই সূর্য ঢাকা পড়ল। সারা আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। একটি বারের জন্য বিদ্যুৎ পর্যন্ত চমকে উঠল না, শুধুই বৃষ্টি। সব কিছু ভেসে গেল। সদানন্দবাবুর জীবনের সমস্ত আনন্দ একটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। দুটি পা কেটে বাদ দেওয়া হলো। চাকরিটা ঘোরাঘুরির, কখনো রেল, কখনো বাস, কখনো পাঞ্জাবে, কখনো বা রাজস্থান, কখনো বা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সামান্য মাইনে, কমিশনই ভরসা। ঘোরাঘুরির তাগিদ তাই বেশি। সকালে গিয়ে রাত্রিতেই সাধারণত ফিরে আসেন। তবে দূরে গেলে তা সম্ভব হয় না। কোনো কোনো সময় 4-5 দিনও বাইরে থাকতে হয়। রেলে বাসে ঘোরাঘুরির কষ্ট তো আছেই, থাকবেও। ডেইলি অ্যালাউন্স, দৈনিক রাহা খরচ মোটে 5 টাকা, তাই বেশিরভাগই ধর্মশালায় বা রেল স্টেশনের ওয়েটিং রুমে, কদাচিৎ কখনো ছোটোখাটো হোটেলেও। এত কাণ্ড করেও 5 টাকার গণ্ডির মধ্যে নিতান্ত প্রয়োজনীয় খরচকে বন্দি করে রাখতে বেশ কষ্ট হয়। তবু সে কষ্ট হাসি মুখে সহ্য করে সদানন্দ। বিয়ের বছরখানেকের মধ্যেই আগের চাকরিটা গেল। পুরো কোম্পানিটাই উঠে গেল। ছোট প্রাইভেট ফার্মের চাকরির সব অসুবিধাগুলোই ছিল। মাইনে কম, খাটুনি বেশি, তারপর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস কিছুই ছিল না। একমাত্র উপরি পাওনা ছিল বড়বাবুর অসভ্য ব্যবহার। তবু সদানন্দ মুখটি বুজে কাজ করেছে, মালতীকে সুখী করেছে। যারা ভগবানকে ঘুষ দিতে পারে না, তাঁবেদারি করতে পারে না, অসংখ্য শিশুর কঙ্কাল দিয়ে ধর্মশালা তৈরি করতে পারে না, লাখ টাকার বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারে না, তাদের সুখ দিতে, শান্তি দিতে, স্বস্তি দিতে ভগবানের বড় কার্পণ্য। স্বাদ পেয়েছিল সদানন্দ মালতী। অনেক কষ্টে সদানন্দের অদৃষ্টে এই নতুন চাকরিটা জুটেছিল। ক্যানভাসার কাম সেলসম্যান। চাকরিটা জোগাড় করার কষ্টের চাইতে চাকরি করার কষ্টটা ছিল আরও বেশি। তবুও অশান্ত মন শান্ত হলো, কিন্তু ভগবান সহ্য করতে পারলেন না। ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে ধরতে গিয়েছিল সদানন্দ। হাতলটা প্রায় হাতের মধ্যে বিলীন হয়ে গেল। মাত্র 32 বছর বয়সে জীবননাট্যের পঞ্চম অঙ্কে অভিনয় করতে হবে, একথা কোনোদিন একটি মুহূর্তের জন্যও কল্পনা করেনি সদানন্দ। দুটি পাই হারালো। মালতীর মাথায় বিনা মেঘে বজ্রাঘাত হলো। হৃৎপিণ্ডটা বোধ করি হঠাৎ থমকে দাঁড়িয়েছিল। আরউইন হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে সদানন্দকে প্রথম দেখে একটি বারের জন্য বিকট চিৎকার করে সব কিছু থেমে গিয়েছিল। সহায়হীনা, সম্বলহীনা মালতী কর্তব্যের তাগিদে একটু চোখের জল ফেলার পর্যন্ত অবকাশ পেল না। অনেকবার ইচ্ছা করেছিল একটু প্রাণ ছেড়ে কাঁদতে। ইচ্ছা করছিল লোকজনের ভিড় থেকে পালিয়ে গিয়ে নিস্তব্ধ যমুনা পাড়ে গিয়ে চোখের জল ফেলতে। পারেনি। আরও অনেক কিছুর মতো একটু চোখের জল ফেলার সুযোগটুকুও পেল না মালতী। মাত্র 26 বছর বয়সে সমস্ত দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেল। টলমল করে উঠল ভবিষ্যৎ। অপারেশন থিয়েটারে নেবার আগে মালতী দস্তখত করল বন্ডে। অপারেশনে স্বামীর মৃত্যু হলে কেউ দায়ী নয়। ঘণ্টা আড়াই অপারেশন থিয়েটারের বাইরে স্থির হয়ে দাঁড়িয়েছিল মালতী। পাশের বেঞ্চিটায় একটু বসতে পর্যন্ত ইচ্ছা করল না। স্বামী ফিরে পেয়েছিল মালতী, কিন্তু বিকলাঙ্গ। হাঁটুর বেশ খানিকটা ওপর থেকে দুটি পা কেটে বাদ দেওয়া হয়েছে।
রাস্তাঘাটে, কলকাতার গঙ্গার ধারে, বেনারসে, বিশ্বনাথ মন্দিরের আশেপাশে মালতী হাত পা কাটা মানুষ দেখেছে, তবে তাঁরা ভিখারি। ভাবতে গিয়ে কাঁটা দেয়। এরাও নিশ্চয় একদিন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল। সদানন্দের মতো কোনো দুর্ঘটনায় এরাও হারিয়েছে হাত পা, আর ফিরে যেতে পারেনি অতীত দিনে। যারা এদের সুখের দিনে আপন ছিলেন তারা দূরে সরে গেছেন। যে সমাজের শাসন এরা মাথা পেতে গ্রহণ করেছে, সেই সমাজ এদের কোলে টেনে নেয়নি, অপাংতেও করে দূরে সরিয়ে দিয়েছে। তবে কি সদানন্দ? ভাবতে গিয়ে উন্মাদ হবার উপক্রম হয় মালতী। হাসপাতালের ওয়ার্ডেই সদানন্দ অনেক কথা বলতে চেয়েছে মালতীকে, পারেনি। শুধু চোখের জল ফেলতে ফেলতে বলেছে, মালতী, এ কি সর্বনাশ হলো? স্বামীকে সমবেদনা জানাতে গিয়েও পারেনি সে। চোখের জল তাঁরও এসেছে। অনেক কথা বলতে তারও ইচ্ছে করেছে, কিছুই পারেনি। সেও শুধুই কেঁদেছে আর বলেছে, তুমি একটু ঘুমো। মালতী বৌদির এসব ইতিহাস আমি কিছুই জানতাম না। জানতাম না তার মনের আগুন বা জীবন সংগ্রামের ইতিহাস। এসব জানবার কোনো কারণ বা প্রয়োজন হয়নি। কত মেয়ের জীবনেই তো কত কাহিনী লুকিয়ে আছে, কিন্তু তাদের সবার সেসব কাহিনীতে আমার কি প্রয়োজন? বিধাতা পুরুষের বিরুদ্ধে তাদের অভিযোগের তদন্ত করা, বিচার করা তো আমার কাজ নয়। বিধাতার অভিশাপের বিরুদ্ধে কে কোথায় সংগ্রাম করছেন, কে হারছেন, কে জিতছেন, তার লম্বা ফিরিস্তি রাখতে আমার কি আগ্রহ থাকতে পারে? আমি কি পারবো তাদের চোখের জল মুছিয়ে দিতে? পারবো কি তাদের রাহুর দশা থেকে মুক্তি দিতে? পারবো না, কিছুই পারবো না। তাই তো কোনো মানুষের কোনো কাহিনী জানতেই আমার আগ্রহ নেই, উৎসাহ নেই। কিন্তু তবুও অনেকের অনেক কাহিনী, অনেক ইতিহাসই জেনেছি। নিজের আগ্রহে বা অপরের তাগিদে নয়, ঘটনাচক্রে জেনেছি বা জানিয়েছে। মালতী বৌদির ইতিহাস জানারও কোনো কারণ ছিল না। আজ পিছন ফিরতে গিয়ে দেখছি তার সব কিছু জেনে ফেলেছি। হয়তো এমন কিছুও জেনেছি যা তার স্বামীও জানে না। হিন্দি রঙ্গমঞ্চে পৃথ্বীরাজ কাপুর, মারাঠি মঞ্চে নানা পালুস্কার, কলকাতার রঙ্গজগতের শিশির ভাদুরী, নির্মলেন্দু লাহিড়ী, লন্ডন থিয়েটার জগতের স্যার লরেন্সের মতো রাজধানী দিল্লির হাফ অ্যামেচার অভিনয় জগতের সবচাইতে উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন ল্যাটাদা। আমি থিয়েটার করি না, দেখিও না। একেবারেই দেখি না তা নয়, কদাচিৎ দেখি। কিন্তু তবুও ল্যাটাদার গ্রেটনেসের কথা আমার জানতে বাকি নেই। ল্যাটাদা শুধু উজ্জ্বল জ্যোতিষ্কই নন, বক্স অফিস হিটও। উত্তম কুমার, সুচিত্রা সেন, বৈজয়ন্তীমালা, দিলীপ কুমার বা শিবাজি গণেশনের মতো পোস্টারে ল্যাটাদার নাম থাকলেই হলো। আইফ্যাক্স, সফরু হাউস ভরে যাবে। শুধু তাই নয়, থিয়েটারের দিন কত দূর দূরান্ত থেকে কতজনকে ব্যর্থ হয়ে ফেরত যেতে হয়। হাউসফুল। মন্ত্রমুগ্ধের মতো সবাই ল্যাটাদার অভিনয় দেখেন। অভিনয় শেষ হবার পরেও অনেকে ল্যাটাদাকে দেখতে স্টেজের মধ্যে যান। একদল ছেলেমেয়ে তো তার অটোগ্রাফ না নিয়েই ছাড়ে না। ল্যাটাদার এই প্রেস্টিজ একদিনে হয়নি, অনেক দিন লেগেছে। অনেকের আশীর্বাদ, ভালোবাসা পাবার পর আজ ইনি বক্স অফিস হিট হয়েছেন। এদের সবার প্রতি ল্যাটাদা কৃতজ্ঞ। আজও থিয়েটার শেষ হবার পর স্টেজ থেকে নেমে আসেন অডিয়েন্সের মধ্যে। কিছু বৃদ্ধ বৃদ্ধাকে প্রণাম করেন, সমবয়সীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, ছোটদের একটু গাল টিপে আদর করেন। লুট করে নিয়ে যান এদের সবার আশীর্বাদ, শুভেচ্ছা। তবে ল্যাটাদা সবচাইতে বেশি কৃতজ্ঞ লর্ড ও লেডি ওয়াভেলের প্রতি। ভুলতে পারেন না সেদিনের ইতিহাস। অনেক স্মৃতির চাপেও মরেনি সে স্মৃতি।
নববর্ষ উপলক্ষে বাঙালিদের থিয়েটার হচ্ছিল গোল মার্কেটের ধারে কোনো একটা স্কোয়ারের মাঠে। কে জানতো বড়লাটের স্ত্রী লেডি ওয়াভেল বেরিয়েছেন সদ্য আগত ভাইপো ভাইজিকে নিয়ে দিল্লি দেখাতে? কেউ জানতো না। ল্যাটা দাও না। ভাইপো ভাইঝি যে ইন্ডিয়ান ক্রাউড আর ইন্ডিয়ান নেটিভদের অভিনয় দেখবার জন্য পিসিমার কাছে আবদার করে গাড়ি থামাতে বলেছিল, সে কথাই বা কে জানত? কেউ না। হঠাৎ একদল মিলিটারি পুলিশ ভাইসরয় লজের গাড়ি নিয়ে মাঠের মধ্যে আসতে সবাই চমকে গিয়েছিল। ল্যাটাদাই শুধু চমকে নার্ভাস হননি, ওদিকে ভ্রুক্ষেপ না করে যথারীতি অভিনয় করেছিলেন। বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু তবুও এ কথা সত্যি। লেডি ওয়াভেল ভাইপো ভাইজিকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একটা সিন অভিনয় দেখলেন। নিজে স্টেজে উঠে গিয়ে লেডি ওয়াভেল ল্যাটাদাকে অভিনন্দন জানিয়েছিলেন। বলেছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ওয়ান্ডারফুল অ্যাক্টিং। আমি আমার স্বামীকে বলবো তোমার কথা। শুধু শুকনো প্রশংসা করেননি লেডি ওয়াভেল, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা 100 টাকার চেকও দিয়েছিলেন ল্যাটাদাকে। এতটা সম্মান ভালোবাসার জন্য প্রস্তুত ছিলেন না ল্যাটাদা। এবার সত্যি কেমন যেন একটু নার্ভাস হলেন। লেডি ওয়াভেলের ভাইপো হ্যান্ডশেক করে বললেন, গ্ল্যাড টু মিট ইউ। ভাইঝি তো ল্যাটাদার হাতে একটা চুমুই খেয়েছিল আর বলেছিলেন, কংগ্র্যাচুলেশনস ফর ইয়োর ওয়ান্ডারফুল অ্যাক্টিং। শুনেছি পরের 3 দিন ল্যাটাদা বাড়ি ফিরতে সময় পাননি। ঘরে ঘরে আদর অভ্যর্থনা নিমন্ত্রণ। গোল মার্কেটের দোকানদাররা ল্যাটাদার কাছ থেকে চা আর মিষ্টি সিঙাড়ার দাম নেওয়া বন্ধ করে দিল। তখনও ইনি জানেন না ভবিষ্যতের গর্ভে আরও রহস্য লুকিয়ে আছে। 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মিলিটারি মোটরসাইকেল রাইডার এসে ভাইসরয় ও প্রধান সেনাপতি লর্ড ওয়াভেলের ডেপুটি মিলিটারি সেক্রেটারির একটা চিঠি দিয়ে গেল। ভাইসরয়েস হাউসে ভাইসরয়ের সামনে অভিনয় করার আমন্ত্রণ পেলেন ল্যাটাদা। ভারতবর্ষের দণ্ডমুণ্ডের একচ্ছত্র অধিপতি 40 কোটি ভারতবাসীর ভাগ্যবিধাতা লর্ড ওয়াভেল মুগ্ধ হলেন ল্যাটাদার অভিনয় দেখে। নিজেই সই করা একটা সার্টিফিকেট ছাড়াও লর্ড ওয়াভেল রাজার মুকুট আঁকা একটা সোনার মেডেল দিলেন অভিনেতাকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ। লেডি ওয়াভেল দিয়েছিলেন একটা ফুলের তোড়া আর একটা রোলেক্স ঘড়ি। এরপর চা খাওয়ার সময় ভারতের ভাগ্যবিধাতা ও ইংল্যান্ডেশ্বরের প্রতিনিধি স্বয়ং ল্যাটাদাকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ল্যাটাদা তাজ্জব বনে গিয়েছিলেন প্রশ্ন শুনে। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এসেছিল, কিন্তু হাজার হোক পাকা অভিনেতা, নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, ইয়োর এক্সেলেন্সি, আপনার সেবা করার সুযোগ পেলেই আমি কৃতার্থ হব, আমার জীবন ধন্য হবে। আবার মিলিটারি মোটরসাইকেল রাইডার, আবার ডেপুটি মিলিটারি সেক্রেটারির চিঠি। 2 দিন পরে হোম ডিপার্টমেন্ট থেকেও চিঠি এলো। নন ম্যাট্রিক ল্যাটাদা হোম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক হলেন। সেদিনের সেসব স্মৃতিকে আজও ধরে রেখেছেন ল্যাটাদা। কালবাগে ল্যাটাদার বাড়ির ড্রয়িং রুমে আজও সসম্ভ্রমে টাঙানো আছে লর্ড ওয়াভেলের সার্টিফিকেট। ল্যাটাদার প্রতি লর্ড ওয়াভেলের ভালোবাসার ইতিহাস এখানেই শেষ হয়নি। ভাইসরয় হাউসে একটা করে বাংলা থিয়েটার আর ল্যাটাদার একটা প্রমোশন বাৎসরিক ঘটনা ছিল। শুধু তাই নয়, রয়্যাল এয়ারফোর্সের প্লেনে করে ল্যাটাদা দলবল নিয়ে গিয়েছিলেন বর্মার জঙ্গলে। ভারতীয় সৈন্যদের চিত্ত বিনোদনের জন্য থিয়েটার করেছিলেন। ল্যাটাদা আমার মতো কিছু কিছু লোককে খুব প্রাইভেটলি বলেছেন, তার অভিনয় খ্যাতির কথা আজাদ হিন্দ ফৌজের কাছেও পৌঁছে যায়। ওদের কিছু সেপাই আর অফিসার লুকিয়ে ছদ্মবেশে থিয়েটারও দেখেছিলেন। অবিশ্বাস করার কোনো কারণ নেই।
তবে যারা ল্যাটাদার রাইভাল তারা বলেন ওসব পুরোপুরি গুল, 420। ওরা আরও অনেক কিছু বলেন ইংরেজের পা চেটে বড় হয়েছে তো, তাই ওই একটু স্বদেশীপনার টাচ দিয়ে। আমার কি দরকার ওসব ঝামেলার মধ্যে গিয়ে? ল্যাটাদার জীবনী তো স্কুল কলেজের পাঠ্যপুস্তক হবে না যে তাতে কিছু অতিশয়োক্তি বা ভুলভ্রান্তি বা গুল থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সুতরাং ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। যদি মালতী বৌদির জীবননাট্যের চরম দৃশ্যে ল্যাটাদার কোনো পাঠ না থাকতো, তাহলে আমি তাঁর জীবনের কিছুই জানতাম না, জানতে পারতামও না। যাক, সে কথা। মনে হয় ভারতবর্ষ থেকে বিদায় নেবার সময় লর্ড ওয়াভেল কানে কানে লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন ল্যাটাদার কথা। তা না হলে মাউন্টব্যাটেন আসার 1 মাসের মধ্যে তার আন্ডার সেক্রেটারি হওয়া উচিত বা সম্ভব কোনোটাই ছিল না। তবে বোধহয় মাউন্টব্যাটেন যাবার সময় পণ্ডিতজিকে কিছু বলে যেতে পারেননি তাড়াতাড়ির জন্য, তাই তো আজও ল্যাটাদা আন্ডার সেক্রেটারি। মালতী বৌদি বা ল্যাটাদার কোনো কিছুই আমি আগে জানতাম না। এদের সব কিছুই আমি পরে শুনেছি। ল্যাটাদার নাম শুনেছি, ছবি দেখেছি, অভিনয়ও দেখেছি। সাক্ষাৎ পরিচয় আগে ছিল না। মালতী বৌদিকেও আমি আগে চিনতাম না। একদিন এক বাঙালির চায়ের দোকানে পাশের টেবিল থেকে অনেক কথা ভেসে এলো কানে। শুনেছিস ল্যাটাদা আবার লাট খাচ্ছে? সে কি রে? নুটবিহারীর বিমলা কোথায় গেল? অনেক দিন পর মনে পড়ল 2 পুরুষের কথা। মনে পড়ল নুটবিহারীকে, বিমলাকে। ল্যাটাদার প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। অনুমান করতে কষ্ট হলো না তাঁরই এক নায়িকাকে নিয়ে সরস আলোচনা। চা খেতে খেতেই আরও অনেক খবর কানে ভেসে এলো। তুই দেখছি কোনো খবরই রাখিস না। বিমলার তো বিয়ে হয়ে গেছে। এত এক্সপিরিয়েন্সড মেয়েকে আবার কে বিয়ে করলো রে? তুই বড় পুরনো কাসন্দি ঘাঁটতে ভালোবাসিস। বিয়ে করেছে, তার সল। কোথায়, কাকে, কেন, কবে, কোন লগ্নে বিয়ে করেছে তাতে আমাদের কি দরকার? আমি আর চোখে চেয়ে দেখি দিল্লির নাট্যজগতের 2টি অতি উৎসাহী ছোকরাকে। ওরাও একবার এপাশ ওপাশ দেখে নিয়ে বলে, ল্যাটাদার লেটেস্ট বিগ গেম হচ্ছে মালতী চৌধুরী। আলোচনাটা ঠিক রুচিসম্মত হচ্ছিল না, কিন্তু নাট্যজগতের গ্রিন রুমের খবর জানার আগ্রহে 2টো কচুরির অর্ডার দিলাম। মুখরোচক কচুরি খেতে খেতে ততোধিক মুখরোচক আলোচনা শুনলাম ল্যাটাদা আর মালতী চৌধুরীর বই এবার সুপারহিট হবেই, আর দিল্লির থিয়েটার জগৎকে ফ্ল্যাট করে দেবে এই মালতী চৌধুরী। কচুরির শেষ টুকরোটা মুখে দেবার সঙ্গে সঙ্গে কানে এলো মালতী চৌধুরীর রূপ যৌবনের বর্ণনা দেবার রকম সকম দেখে মনে হলো শুধু ল্যাটাদা নয়, এরাও লাট খেতে শুরু করেছে। মাসখানেকের মধ্যেই বাংলা খবরের কাগজের মধ্যে একটা হ্যান্ডবিল পেলাম, ল্যাটাদার আগামী প্রোডাকশনের বিজ্ঞপ্তি। কাউকে কিছু না বলে পরদিনই একটা টিকিট কিনে আনলাম। থিয়েটারের দিন একটু সকাল সকালই গেলাম। দেখলাম সত্যি হাউসফুল। টিকিট না পেয়ে অনেককে ব্যর্থ মনোরথ হয়ে ঘোরাঘুরি করতেও দেখলাম। অন্য দিনের চাইতে সেদিন একটু অতিরিক্ত মনোযোগ দিয়েই অভিনয় দেখলাম। ল্যাটাদার অভিনয় সুপার, তবে ওভার অ্যাক্টিংয়ের দিকে বেশ ঝোঁক, বিশেষ করে নবাগতা নায়িকা মালতী চৌধুরীর সঙ্গে অসামাজিক প্রেমের দৃশ্যগুলিতে। নবাগতা নায়িকাকেও বেশ লাগলো। হয়তো একটু আড়ষ্ঠতা আছে, কিন্তু তার চাইতে তার দেহের ও অভিনয়ের আকর্ষণ অনেক বেশি। ল্যাটাদার ক্ষমতার তারিফ না করে পারলাম না। একটা আনকোড়া মেয়েকে নিয়ে এমন সাকসেসফুল প্লে করানো সহজ ব্যাপার নয়। বুঝলাম বেশ দরদ দিয়ে শিখিয়েছেন। তখন তার বেশি কিছু জানতে পারিনি, বুঝতেও পারিনি। পরে অবশ্য সব কিছু জেনেছিলাম।
জেনেছিলাম জীবন সংগ্রামের অজ্ঞাত অপরিচিত অলিগলিতে ঘোরাঘুরি করতে করতে বৌদি হাজির হয়েছিলেন ল্যাটাদার দরবারে। তার কিছুকাল আগেই বিমলা বিদায় নিয়েছে, তাই তো 10 হাত দিয়ে ল্যাটাদা বৌদিকে গ্রহণ করলেন। প্রতিশ্রুতি দিলেন অভিনয় শেখাবার এবং উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করার। প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছিলেন, একথা সত্যি। তবে শুধু অভিনয় শিখিয়েই ক্ষান্ত হননি, আরও বেশ কয়েক ধাপ এগিয়েছিলেন। কৌশলে শিষ্যার কাছ থেকে গুরুদক্ষিণাও নিয়েছিলেন ল্যাটাদা। শুধু ল্যাটাদা নয়, ক্লাবের আরও কয়েকজনের লোলুপ দৃষ্টি পড়েছিল ভাগ্য বিড়ম্বিতাই নারীর ওপর। একবার মিরাটে থিয়েটার করতে গিয়েছিলেন এরা সবাই। প্রোগ্রাম ছিল 3 দিনের। প্রথম দিন 2টো সিন হতে না হতেই আলো নিভে গেল, চারদিক থেকে শোরগোল উঠল, অভিনয় থেমে গেল। কিন্তু সেই অন্ধকারের সুযোগে কো অ্যাক্টর সন্তোষবাবু হঠাৎ জড়িয়ে ধরলেন মালতী বৌদিকে। বৌদি বাধা দিয়েছিলেন, আপত্তি করেছিলেন। 1000 লোকের শোরগোলের মধ্যে বৌদির সে আপত্তি বোধহয় সন্তোষবাবুর কানে পৌঁছয়নি। হিংস্র পশুর মতো সন্তোষবাবু এক লাফে মালতী বৌদিকে টেনে নিয়েছিলেন নিজের বুকের মধ্যে। 2টি ওষ্ঠের বিষ ঢেলেছিলেন তাঁর ওষ্ঠে। এমন ঘটনা আরও কয়েকবার ঘটেছে বৌদির জীবনে। লজ্জায় কিছু বলতে পারেননি কাউকে, অভাবের তাড়নায় বিদ্রোহ করতে পারেননি। একবার তো ওই বেঁটে কালো মেকআপ ম্যান চন্দ্রশেখরটা কি ভয়ঙ্কর দুঃসাহসিক কাজ করতে উদ্যত হয়েছিল। বৌদি আর স্থির থাকতে পারেননি, এক লাথি মেরে ফেলে দিয়েছিলেন চন্দ্রশেখরকে। শুধু একটু বেঁচে থাকবার তাগিদে বৌদি অনেক কিছু সহ্য করেছিলেন, কিন্তু একদিন মনে মনে স্থির করলেন আর নয়। বিয়ের অনেক দিন আগে ম্যাট্রিক পাশ করেছিলেন, কিন্তু তারপর লেখাপড়ার আর কোনো চর্চা রাখতে পারেননি। এতদিন পর হঠাৎ একদিন ইংলিশ কনভারসেশন ক্লাসে ভর্তি হলেন, 6 মাসের কোর্স। কিন্তু মাস 3 পর থেকেই রিহার্সালে ফাঁকি দিয়ে এদিক ওদিক চাকরির চেষ্টায় লেগে পড়লেন। 2টো খবরের কাগজ কিনে সদানন্দকে দিয়ে প্রায় রোজই 1-2টো দরখাস্ত পাঠাতে লাগলেন। কয়েকটা চিঠির উত্তর এলো, ইন্টারভিউ পেলেন। বিশেষ পছন্দ হলো না কোনোটাই। অধিকাংশ ছোটোখাটো লোকাল ফার্ম, কোথাও রিসেপশনিস্ট, কোথাও সেলস গার্লের চাকরি। দিল্লির লোকাল ফার্মগুলোর বড় বদনাম, নানা রকমের বদনাম। ইংলিশ কনভারসেশনের কোর্স শেষ হলো, কিন্তু চাকরির বিশেষ কিছু সুবিধা হলো না। এদিকে সদানন্দ 2 বগলে 2টো ক্লাচ লাগিয়েই 2-1বার এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, বসে বসে যদি টুকটাক কিছু করার সুযোগ আসে। এলো না। ওদিকে ল্যাটাদা হয়তো অনুমান করতে পেরেছিল ক্লাবে মালতী বৌদির দিন ঘনিয়ে এসেছে। হাজার হোক পাকা অভিনেতা, হিরোইনের মতিগতি না বুঝলে কি অভিনয় করা যায়? কামনা লালসার জিভটা লক লক করে উঠেছিল ল্যাটাদার মনের মধ্যে। কয়েকদিনের মধ্যেই আগ্রাতে একটা প্রোগ্রাম নিলেন ল্যাটাদা। বেশ মোটা টাকায় রফা করছেন। হিরোইন মালতী বৌদির 250, ল্যাটাদারও 250। তারপর কেউ কেউ 100, কেউ কেউ 50। মালতী বৌদির ইচ্ছা ছিল না বাইরে যাবার, অনেক অসুবিধা, অনেক ঝঞ্ঝাট। তাছাড়া বাইরে গেলে নিজেকে বাঁচিয়ে রাখাই একটা বিরাট সমস্যা। দিল্লিতে যারা দূরে দাঁড়িয়ে কথা বলে, বাইরে গেলে তারাই গায়ে হাত না দিয়ে কথা বলতে পারে না। তাছাড়া যারা ভালো তারাও বাইরে গেলে খারাপ হয়ে যায়। একটু নেশা না করলে মুড আসে না তাদের, এবং সেই মুডের ঘোরে মালতী বৌদির দেহটাই সবচেয়ে প্রধান আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকবার অনেক বিপদ ও বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হয়েছে মালতী বৌদিকে। ছোটোখাটো ঘটনা তো হামেশাই ঘটে যায়, চেষ্টা করেও ঠেকানো মুশকিল। দলের পাণ্ডা ল্যাটাদা নিজেও কিছু কম নন। এমন অহেতুক খাতির যত্ন তদারক করেন যে তা অসহ্য মনে হয়, কিন্তু তবুও সহ্য করতে হয়। বাইরে গেলে অধিকাংশ সময় স্থানীয় কোনো স্কুল বাড়িতে আশ্রয় নিতে হয়। দরজা জানালাগুলো তেমন মজবুত হয় না,
তাছাড়া অধিকাংশ স্কুলের ঘরগুলোর জানালায় লোহার শিক থাকে না। গরমের দিনে দরজা বন্ধ করলেও জানালা না খুলে শোবার উপায় থাকে না। জানালা টপকে ঘরে ঢুকতে অন্য কারুর সাহস হয় না, কিন্তু ল্যাটাদার কিসের ভয়? মাঝরাতে হঠাৎ হাজির হন মালতী বৌদির ঘরে। অযাচিতভাবে একটু স্নেহ দেখিয়ে মালতী বৌদির গায়ে মাথায় হাত দিতে দিতে প্রশ্ন করেন, বড্ড গরম, তাই না মালতী? না, তেমন কিছু নয়। না বললে শুনবো কেন মালতী? আমি নিজেই ঘরে টিকতে পারছি না। হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে ল্যাটাদা আরও একটু আদর করেন। মালতী বৌদি বাধা দেন, বলেন, আপনি শুতে যান। কেউ এমনি করে বসে থাকলে আমি ঘুমোতে পারি না। ক্লাবের সবাই ল্যাটাদাকে ভয় করেন, ভক্তি করেন। ল্যাটাদার প্রতি মালতী বৌদির ভক্তি আছে কিনা জানি না, তবে ভয় নিশ্চয়ই করেন। তাই তো খুব বেশি কড়া হতে পারেন না। নরম মিহি গলায় মালতী বৌদি আবার বলেন, এবার আপনি একটু বিশ্রাম নিন, নয়তো কাল আবার প্লে করতে ভীষণ কষ্ট হবে। অন্ধকারের মধ্যে ল্যাটাদাকে দেখা যায় না, তবে তিনি যে একটু মুচকি হাসলেন সেটুকু বুঝতে মালতী বৌদির কষ্ট হয় না। ল্যাটাদা ঠিক আগের মতনই স্থির হয়ে বসে থাকেন মালতী বৌদির চৌকির এক পাশে। হাতটা কিন্তু স্থির থাকে না। হাতটা ঘোরাফেরা করে এদিক ওদিক, কখনো পিঠে, কখনো গলার আশেপাশে। মালতী বৌদি আড়ষ্ট হন, শাড়ির আঁচলটা একটু টানবার চেষ্টা করেন। ল্যাটাদা বলেন, আহ, এই গরমে আর কাপড় জড়িও না। ল্যাটাদার অবাধ্য হাতকে স্বাধীনতা দিতে মালতী বৌদির ভালো লাগে না। লজ্জা লাগে, ভয় লাগে, ঘৃণা লাগে। যে দেহ তিলে তিলে ধীরে ধীরে প্রস্ফুটিত হয়েছে, যার গন্ধ অনেকে পায় কিন্তু স্পর্শ পায় না, পেতে পারে না, পাবার অধিকার নেই, মালতী বৌদির সেই অনন্য সম্পদ নিয়েই রাতের অন্ধকারে খেলা করেন ল্যাটাদা। নিস্তব্ধ রাতের অন্ধকারে কামাতুর ল্যাটাদার হাতের স্পর্শে মালতী বৌদি ভয় পান, শিউরে ওঠেন। কচিত কখনো বা হয়তো একটু শিহরণও জেগেছে। দিল্লিতে সম্ভব হয় না, কিন্তু বাইরে গেলে কখনো কখনো ল্যাটাদা আবার মালতী বৌদির দেহ সৌষ্ঠব রক্ষার চিন্তায় পাগল হয়ে ওঠেন। না না মালতী, মনে হচ্ছে তোমার কোমরটা একটু বেশি ভারী হয়ে উঠেছে। পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। মালতী বৌদি বলেন, না না, আমার কোমর ঠিকই আছে, কদিন আগেও দেখেছি। ল্যাটাদা ছাড়বার পাত্র নন, নিজে হাতে পরীক্ষা করে রায় দেন, হ্যাঁ একটু বেড়েছে বই কি। প্রেসক্রিপশন করেন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তবে প্রেসক্রিপশন লিখেই চুপ করে থাকার মতো ডাক্তার ল্যাটাদা নন। অসহ্য মনে হয় মালতী বৌদির। অনধিকার চর্চার একটা সীমা থাকে, কিন্তু ল্যাটাদার সে সীমাও নেই। বাইরে গেলে এমনই অনেক বাতিক দেখা দেয় ল্যাটাদার। তাই তো বাইরে যেতে মন চায় না, কিন্তু হাজার হোক 250 টাকা, আগ্রাতেও যান। কথা ছিল 8টায় আরম্ভ হয়ে 11টার মধ্যে শেষ হবে। কি জানি কি কারণে দেরি হয়ে গেল বেশ। ইন্টারভেলই হলো 11টায়। লুচি মাংস খেয়ে মেকআপ ঠিক করে আবার প্লে শুরু করতেও খানিকটা সময় লাগলো। প্লে যখন শেষ হলো তখন 1:30টা বেজে গেছে। শুতে শুতে প্রায় 2:30টা বেজে গেল। ক্লান্ত দেহ বিছানায় আশ্রয় নিতে নিতেই ঘুমের মধ্যে ডুবে গেল। সবাই ঘুমুলেন, মালতী বৌদিও ঘুমিয়ে পড়লেন। ঘুমটা যখন ভেঙে গেল তখন চমকে উঠেছিলেন মালতী বৌদি। টর্চ লাইট জেলে ল্যাটাদা হুমড়ি খেয়ে মালতী বৌদিকে দেখছিলেন। এত গভীর রাতে চোরের মতো এমন করে ঢোকার জন্য মালতী বৌদি জ্বলে উঠলেন। বিছানা ছেড়ে বসলেন, বললেন, যান, ঘরে যান। আমাকে অনেক দেখেছেন, স্টেজে ফ্লাড লাইটের সামনেও দেখেছেন, সুতরাং এত রাত্রে ওই ছোট্ট টর্চের আলোয় না দেখলেও চলবে। ল্যাটাদা মুচকি হাসেন, তবে হাসিটা যেন ঠিক আগের মতো নয়।
ওই ছোট্ট টর্চের আলোয় তার চোখের আগুন, মনের তৃষ্ণা দেখে মালতী বৌদি ভয় পান। নিঃশ্বাসটাও যেন কেমন ঘন, কেমন গরম। গলার পাশে সে নিঃশ্বাস যেন আগুনের হলকার মতো মনে হচ্ছে। ল্যাটাদা বলেন, আজ না হয় নাই গেলাম, ভাবছি তোমাকে একটু ভালো করে দেখব। এ কথার চট করে উত্তর দেওয়া মুশকিল। মালতী বৌদি একটু জড়সড় হয়ে সরে বসেন। ল্যাটাদা আবার মুচকি হাসেন, বলেন, কত দূরে যাবে মালতী? এ কি কথা? মালতী বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। চৌকির একেবারে শেষ সীমায় সরে যান। পরের কাহিনী সবিস্তারে লেখারও নয়, জানারও নয়। মালতী বৌদি চৌকি ছেড়ে ঘরের কোনায় আশ্রয় নিয়েছিলেন। এক কোণা থেকে অন্য কোণায় ছুটে গিয়েছিলেন। ল্যাটাদার গালে ঠাস ঠাস করে চড় মেরেছিলেন, হাতে কামড়ে দিয়েছিলেন। ঘর ছেড়ে বাইরে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। চিৎকার করে সবাইকে জানিয়ে দেবারও ভয় দেখিয়েছিলেন। কিন্তু সেদিন গভীর রাত্রে কামাসক্ত কাণ্ডজ্ঞানহীন ল্যাটাদাকে কিছুতেই সংযত করা সম্ভব হয়নি। অনেকক্ষণ ধরে অনেক লড়াই, অনেক লুকোচুরির পর রাত্রির প্রায় শেষ প্রহরে ল্যাটাদা ঝাঁপ দিয়ে পড়লেন মালতী বৌদির ওপর। অর্ধমৃত নেংটি ইঁদুর নিয়ে শিকারি বিড়াল যেমন খেলা করে, ল্যাটাদাও তেমনি খেলা শুরু করে দিলেন এই ভাগ্য বিড়ম্বিতা বন্ধুহীনা যুবতীকে নিয়ে। এক টানে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে। ছোট্ট টর্চ লাইটের আলোয় সে দৃশ্য উপভোগ করলেন কয়েক মিনিট। তারপর আবার এগিয়ে এলেন, নিবিড় হলেন। রাগে, হিংসায়, ঘৃণায় মালতী বৌদি থুতু দিয়েছিলেন ল্যাটাদার মুখে। মালতী বৌদির থুতু সেদিন চন্দনের মতো মিষ্টি ও পবিত্র মনে হয়েছিল ল্যাটাদার। তাই তো আরও আরও এগিয়েছিলেন। শেষ পর্যন্ত সমস্ত ইন্দ্রিয় দিয়ে মালতী বৌদির যৌবনের অনন্ত ঐশ্বর্যের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করলেন ল্যাটাদা। অর্ধচেতন অবস্থায় মালতী বৌদি চৌকির ওপর পড়ে রইলেন। ল্যাটাদা যাবার সময় শুধু মন্তব্য করে গেলেন, অনেক দিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি। এই ক্লাবের সব মেয়েরাই গুরুদক্ষিণা দিয়েছে এবং দিতে হয়। তুমি ক্লাব ছাড়ার আগে নিজেই সে দক্ষিণা নিয়ে নিলাম, মনে কিছু করো না। আগ্রা থেকে ফিরে এসেই মালতী বৌদি ক্লাব ছাড়লেন। ল্যাটাদা আর আপত্তি করলেন না, উপরন্তু একটা ফেয়ারওয়েল দিলেন। নতুন চাকরির চেষ্টায় 2 সপ্তাহ পেরিয়ে গেল। রোজকার মতো সেদিনও বেরুলেন মালতী। বিকেলের দিকে বাড়ি ফিরে সদানন্দর কাছে শুনলেন ল্যাটাদা এসেছিলেন। ল্যাটাদা? হ্যাঁ, ল্যাটাদা। কেন, আবার কি কোনো থিয়েটার নাকি? মালতী কথা শেষ করতে পারে না। সদানন্দ বলে, ল্যাটাদাকে আমার তো বেশ লাগে, অথচ তুমি যে কেন খাপ্পা তা বুঝতে পারি না। হাজার হোক লোকটা আমাদের ভালো চায়, উপকার করে। মালতী জিজ্ঞাসা করে, কেন, আবার নতুন কি উপকার করলো? ঠাট্টা করো না মালতী, সত্যিই একটা ভালো খবর দিয়ে গেছেন। তুমি দেখা করলেই চাকরিটা হয়ে যাবে, মাইনেও ভালো, প্রায় 500। মালতী বলে, খোকার হাতের মোয়া কি না, ল্যাটাদা বললেই 500 টাকার চাকরি হয়ে গেল আর কি। স্বামী স্ত্রীর তর্ক হয়। মালতী উড়িয়ে দেয়, বলে, ও সব বাজে ব্যাপার। সদানন্দ বলে, আহা, কত জায়গাতেই তো ঘুরছো, একবার ঘুরেই এসো না। বোধহয় মালতীর মনে একটু দ্বিধা দেখা দেয়। ভাবে, যদি একবার দেখা করলে চাকরিটা হয়েই যায়। পরের দিনই মালতী গিয়েছিল মিস্টার দেশাইয়ের সঙ্গে দেখা করতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেন কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার। একটু নার্ভাসই হয়েছিল মালতী। বেশ দ্বিধা করেই পুশ ডোরটা ঠেলে ঘরে ঢুকল। মিস্টার দেশাই চমকে দিলেন, আসুন মিসেস চৌধুরী। মালতী অবাক বিস্ময়ে তাকান। মিস্টার দেশাই বলেন, এ কি, আপনার মাতৃভাষা শুনিয়ে আপনি অবাক হচ্ছেন?
নার্ভাসনেস কেটে যায়, একটু হাসির রেখা ফুটে ওঠে ঠোঁটের পাশে। মালতী বলে, আপনি তো চমৎকার বাংলা বলেন। মিস্টার দেশাই ইশারায় চেয়ারে বসার অনুরোধ করেন, নিজেও নিজের আসনে বসেন। এবার বলেন, কি আশ্চর্য, বাংলা বলবো না? জন্মেছি কলকাতায়, মানুষ হয়েছি কলকাতায়। মিত্র স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছি, আশুতোষ থেকে বিএ পাশ করেছি, রিপন কলেজে ল পাশ করেছি। সুতরাং আর এগুতে হয় না। মিস্টার দেশাই যে বাংলা থিয়েটারের ভীষণ ভক্ত, সে কথা শুনে অবাক হয় না মালতী। প্রাথমিক আলাপ পরিচয়ের পর্ব শেষ হয়, কাজের কথা শুরু হয় এবার। আমি ল্যাটাদার একজন ফ্যান, তাছাড়া আমরা পরস্পরের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। ওর কাছে আমি আপনার সব কথা শুনেছি। মালতী চমকে ওঠে, পর মুহূর্তেই নিশ্চিন্ত হয়। মিস্টার দেশাই বলেন, ল্যাটাদার কাছে আপনার দুঃখের কাহিনী শোনবার পর থেকেই ভাবছি কি করা যায় আপনার জন্যে। কদিন আগেই একটা নতুন ওপেনিংয়ের স্যাংশন আসার পর ল্যাটাদাকে ফোন করে আপনাকে খবর দিতে বলি। মিস্টার দেশাইয়ের আন্তরিকতায় মুগ্ধ হন মালতী বৌদি। ধন্যবাদ জানিয়েও ছোট করতে কুণ্ঠাবোধ হয়। শুধু বলেন, আপনি মহৎ, তাই আপনি আমাকে সাহায্য করতে চাইছেন। কিন্তু আমি কি পারবো এখানকার কাজ করতে? একটু অভিজ্ঞতা থাকলে ভালো হতো, তবে একটু চেষ্টা করলেই 2-1 মাসে শিখে নিতে পারবেন। দিন 10 পরে মাসের 1 থেকে মালতী বৌদি তার নূতন জীবন শুরু করলেন। মিস্টার দেশাইয়ের আস্থার মর্যাদা রেখেছিলেন তিনি। মাসখানেকের মধ্যেই কাজকর্ম শিখেছিলেন। প্রথম মাসের মাইনে পেয়ে মালতী আর সদানন্দ গিয়ে প্রণাম করে এসেছিল ল্যাটাদাকে। ল্যাটাদা বলেছিলেন, মালতী, আমি জানি আমার অনেক দুর্নাম, তার কিছুটা সত্যি কিছুটা মিথ্যে। আমি হয়তো তোমাদের মতো অত ভালো নই, তবে মানুষের ভালো করতে পারলে আমি বড় আনন্দ পাই, তৃপ্তি পাই। একবার যেন মালতী বৌদির সন্দেহ হয়, এও কি অভিনয়? না, তা তো নয়, তিনি নিজেও তো অভিনয় করেছেন অনেক দিন। ল্যাটাদা একটু থেমে যান, দৃষ্টিটা কেমন যেন ঝাপসা হয়। আবার শুরু করেন, যাদের কোনো চুলোয় জায়গা হয় না তাদের নিয়েই আমার ক্লাব। কোনো জায়গায় যাদের দুমুঠো জোটাবার সম্ভাবনা নেই তাদেরই দুমুঠো অন্ন দেবার জন্য আমার অভিনয়। বিদায় দেবার আগে ল্যাটাদা বলেন, আমি জানি মালতী, তুমি আমাকে ঘেন্না করো, তবে তুমি জেনে রাখো, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। জীবনের যে কোনো প্রয়োজনে তুমি আমার কাছে আসতে পারো এবং আমি সানন্দে তোমাকে সাহায্য করবার চেষ্টা করব। মালতী বৌদি জীবননাট্যের এসব দৃশ্যের অভিনয় অনেক দিন আগেই করেছেন, আজ আরও এগিয়ে এসেছেন। মাইনে 500 থেকে 800 হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। মিস্টার দেশাইয়ের এক শালা ডিফেন্স মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারি, তাঁরই সাহায্যে সদানন্দ পুনায় গিয়ে 2টি কৃত্রিম পা লাগাতে পেরেছে। সাধারণত যুদ্ধে আহত সৈন্যদের জন্য ব্যবস্থা হলেও স্পেশাল কেস হিসাবে সদানন্দ দেশরক্ষা দপ্তরের সাহায্য পেয়েছে। অনেক খরচা লাগার কথা, কিন্তু তাও বিশেষ লাগেনি। আজকাল আর দুবগলে ক্লাচ লাগিয়ে চলতে হয় না, পরের কৃপাপ্রার্থী হতে হয় না তাকে। হাঁটা চলা তো বটেই, দৌড়ঝাঁপও করতে পারে সদানন্দ। অভিনেত্রী মালতী চৌধুরী দিল্লির থিয়েটার রসিকদের স্মৃতি থেকে বিদায় নিয়েছে। ক্যানভাসার কাম সেলসম্যান সদানন্দকেও ভুলে গেছে সবাই। দরিয়াগঞ্জের মালতী প্রিন্টিং ওয়ার্কসের মালিক হচ্ছেন সদানন্দ চৌধুরী। মিস্টার দেশাইয়ের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। যখন দিল্লিতে আমার পরিচয়ের গণ্ডি যথেষ্ট সীমাবদ্ধ ছিল, তখন মিস্টার দেশাইকে পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছিলাম। ভালো কচুরি খাবার লোভ হলেই মিসেস দেশাইকে টেলিফোন করি, দিদি, কাল রাত্রিরে স্বপ্ন দেখলাম
আপনার বাড়িতে আমি কচুরি খাচ্ছি। দিদি বলেন, শুধু কচুরি? ইচ্ছে তো করে আরও কিছু খাই, কিন্তু লজ্জায় বলতে পারি কই। মিস্টার দেশাইয়ের ড্রয়িং রুমে বসে একদিন দিদির নিজের হাতের তৈরি কচুরি খাবার সময়ই মালতী বৌদির সঙ্গে আমার আলাপ। আজ আমি শুধু দিদিরই প্রাইভেট সেক্রেটারি নই, মালতী বৌদিরও। সদানন্দদা মালতী বৌদির জীবন থেকে অমাবস্যার অন্ধকার বিদায় নিয়েছে। এখন পূর্ব দিকের সোনালি আলো ছড়িয়ে পড়েছে ওদের জীবনে। হাসি খুশি আনন্দ তৃপ্তি সার্থকতায় দুটি জীবন ঝলমল করে উঠেছে আবার। আমরা সবাই খুশি, কিন্তু হয়তো যে মানুষটি সবচাইতে বেশি খুশি হতেন, যিনি এই সুখের প্রাসাদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, সেই ল্যাটাদাই আজ আর নেই। শুধু দুই পুরুষ, মিশর কুমারী, সিরাজদৌল্লা, সীতা, আলমগীর, কেদার রায়, চন্দ্রগুপ্ত, তটিনীর বিচার, দুর্গাদাস, নিষ্কৃতি, পরিণীতা, বিপ্রদাস, মেবার পতন, শাহজাহান নয়, জীবননাট্যের সমস্ত অভিনয় থেকে তিনি ছুটি নিয়েছেন। বেঁচে থাকতে ল্যাটাদাকে ঠিক শ্রদ্ধা করতে পারেননি মালতী বৌদি। আর আজ মালতী বৌদির ড্রয়িং রুমে একটাই ছবি আছে, সেটা ল্যাটাদার। সদানন্দদা বাড়ি না থাকলে মালতী বৌদি তুলে নেন ওই ফটোটা, হয়তো লুকিয়ে একটু আদরও করেন। নিমাই ভট্টাচার্যের লেখা যৌবন নিকুঞ্জে উপন্যাসটির প্রথম পর্ব শুনলেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।